ভৌতিক ঘটনা। এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার ৩ নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন, আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকের এই এপিসোডে আমরা শুনছি একটি ভয়ঙ্কর বাচ্চা মেয়ের কথা। যিনি আমাদের এই গল্পটি পাঠিয়েছেন তিনি কলকাতার বাসিন্দা। তিনি তার পরিচয় গোপন রাখতে চান, তাই তার পরিচয় আমরা গোপন রেখে আমরা আজকের গল্পটি শুরু করছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 কিংবা 8 বছর আগে। ঘটনাটি কলকাতা শহরের ঘটে যাওয়া একটি ঘটনা। কলকাতা শহরের কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেটা আমরা বলতে পারবো না, কারণ আমাদের বলা নিষেধ রয়েছে। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম নন্দবাবু। তিনি তখন নতুন নতুন ব্যাংকের চাকরি পেয়েছেন এবং চাকরির প্রায় 3 থেকে 4 মাস বাদে তার বাবা মারা যান। তার বাবার ক্যান্সার রোগে ভুগছিলেন অনেক দিন ধরে এবং তার মা হাঁটতে পারতেন না। তো স্বাভাবিকভাবেই বাড়িতে একজন কাজের মহিলা থাকতেন। তিনি বেশিরভাগ দিনে কাজে আসতেন না এবং কোথায় আছে না, যখন খারাপ সময় থাকে তখন সব দিক থেকেই খারাপ হয়। ঠিক সেই মুহূর্তে কাজের মহিলাটি বলেন যে, নন্দবাবু, আমাকে দেশে ফিরতে হবে। আমার পরিবারে আমাকে খুব দরকার। তো আপনি দয়া করে নতুন একজন কাজের মহিলাকে দেখে নিন, আমি চলে যাচ্ছি। নন্দবাবু বলে উঠল যে, ঠিক আছে, তোমার দরকার যখন তুমি চলে যাও, তো তুমি পারলে একটা নতুন কাজের মহিলাকে জোগাড় করে দিয়ে যেও। তো কাজের মহিলাটি বললেন, আমার চেনা জানা কেউ নেই, তো তেমন যারা রয়েছে তাদেরকে আপনার পোষাবে না এবং আপনি নিজে দেখে নিন। এই বলে কাজের মহিলাটি চলে গেল তার দেশের বাড়িতে। নন্দবাবু থাকতেন তার মায়ের সরকারি চাকরি সূত্রে পাওয়া একটি ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে 4 তলায় থাকতেন তারা। এখন এই 4 তলার বাসিন্দা নন্দবাবু ও তার মা, দুইজন একা, আর তাদের নতুন কোনো মানুষ নেই। নন্দবাবু অসহায় বোধ করে তার মামাকে ফোন করলেন যে, মামা, আমাকে একটা কাজের মহিলা দেখে দাও। আমার তো নতুন চাকরি, তো আমি যদি এখন চাকরি কামাই করতে হয় বারবার, তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব একজন কাজের মহিলা এনে দাও, পারলে কালকে হলে খুব ভালো হয়। তো তার মামা তাকে বলল, তুই চিন্তা করিস না, আমি দেখে নিচ্ছি। মামা কিন্তু এই বিষয়ে খুব পারদর্শী ছিলেন। তার মামা বলল যে, পরের দিন একজন কাজের মহিলাকে নিয়ে চলে যান নন্দবাবুর বাড়িতে। নিয়ে যাই যে মেয়েটিকে নিয়ে নন্দবাবু ঘরে নিয়ে গিয়েছিলেন, সেই মেয়েটির নাম লীলা। সেই মেয়েটি ছিল খুব একটা লম্বা নয় এবং খুব একটা বেটেও নয়, এবং লীলাকে দেখে মনে হবে যে সে খুব একটা পড়াশোনা করে। ওই বয়স 20 থেকে 21 বছর হবে প্রায়। তো লীলাকে নন্দবাবু বললেন যে, তোমাকে কিন্তু এই বাড়িতেই থাকতে হবে। তুমি সপ্তাহে একবার একটি ছুটি পাবে। শনিবার দিন বিকেলবেলা তুমি এইখান থেকে বেরিয়ে যাবে। রবিবার দিন তুমি তোমার বাড়িতে দেখাশোনা করবে এবং সোমবার সকালের মধ্যে তোমাকে আবার অফিস শুরু হওয়ার আগেই তোমাকে ফিরতে হবে এবং সারাদিন তোমাকে এখানে থাকতে হবে। আমার মায়ের দেখভাল করতে হবে এবং রান্নাবান্না যা কিছু বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। তোমাকে নিজের বাড়ির মতো করে এখানে থাকতে হবে, ঠিক আছে লীলা? তো লীলা মাথা নাড়লেন এবং লীলাকে নন্দবাবু যখন বললেন যে, তুমি কত টাকা নেবে, তখন লীলা যে টাকার পরিমাণটা বললো সেটা নন্দবাবু শুনে রাজি হয়ে গেলেন। নন্দবাবুর মায়েরও লীলাকে বেশ পছন্দ হয়ে গেল। তো লীলা তারপর নন্দবাবুকে বলল, বাবু, আজকে তো আমি বাড়িতে বলে আসিনি যে আজ থেকে এইখানে থাকবো,
তো আজকে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে আমি বাবা মাকে সমস্ত কথা বলে আসবো। নন্দবাবু তারপর বলেন যে তুমি কিন্তু লেট করো না, কারণ তুমি যদি লেট করো তাহলে আমাকে আবার অফিস কামাই করতে হবে। তুমি কিন্তু কালকে সকাল সকাল চলে এসো। লীলা বলল যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি শুধু বাড়িতে যাব আর জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো। বেশ, সব মিটমাট হয়ে গেল। সেদিন মামা সেখানেই থেকে গেলেন। রাত পর্যন্ত খাওয়া দাওয়া হলো এবং একসাথে গল্পগুজব হলো। সেই দিনের মতো রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লেন এবং পরদিন সকালে যথা সময় মতো লীলা যেমন বলেছিল নন্দবাবুর বাড়িতে এসে হাজির হয়। নন্দবাবু তাকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে অফিসে চলে যান এবং অফিস থেকে ফিরে মায়ের কাছে জানতে চান যে লীলা কেমন কাজ করছে। মায়েরা কিন্তু খুব ভালো। মা বললেন যে লীলা খুব ভালো কাজ করছে। মা বললেন যে মেয়েটি খুব সুন্দর ব্যবহার করে আমার সাথে, খুব ভালো ব্যবহার করে আমার দেখে। নন্দবাবুর বাড়িতে তার ডাইনিং রুমটা ছিল। তার ডাইনিং রুমের সাথে একটা ব্যালকনি যুক্ত ছিল এবং ওই ব্যালকনিতে সোজা নন্দবাবুর ঘরের সাথে একটা লম্বা প্যাসেজ যুক্ত ছিল। নন্দবাবুর ব্যালকনি আর ডাইনিংয়ের এই দুটো মাঝখানে একটা গ্রিল দিয়ে আলাদা করা। মানে নন্দবাবুর ঘরের ব্যালকনি থেকে ডাইনিং এর ব্যালকনিটা দেখা যায় আর ডাইনিংয়ের ব্যালকনি থেকে আমাদের ঘরের ব্যালকনিটা দেখা যায়। তো সেই ব্যালকনিতে আমাদের এই কোমর পর্যন্ত গ্রিল দেওয়া, পুরো আটকানো নয়। রাত 12টার সময় কানিতে দাঁড়িয়ে নন্দবাবু সিগারেট খাচ্ছেন এবং সিগারেট খেতে খেতে হঠাৎ করে তার মনে হলো তার পাশের ব্যালকনি থেকে কী যেন একটা আওয়াজ আসছে। তিনি পাশের ব্যালকনিতে তাকালেন এবং দেখলেন লীলা দাঁড়িয়ে আছে। লীলা কী যেন একটা দেখছে এবং নন্দবাবু লীলা কী দেখছে সেটা দেখার জন্য সেই দিকে তাকিয়ে রয়েছে। সেই দিকে তাকিয়ে দেখলো যে 5 তলার কার্নিশটায় একটা কালো বিড়াল। সেই বিড়ালটা লীলার দিকে তাকিয়ে বসে আছে এবং লীলা সেই বিড়ালটার দিকে তাকিয়ে কী যেন একটা বিড়বিড় করছে। নন্দবাবু ভাবলেন যে লীলা এরকম রাত্রিবেলায় বিড়ালে তাকিয়ে কী বিড়বিড় করছে এবং কেন, এই এত রাতে কী করছে। কিন্তু নন্দবাবু কোনো আওয়াজ করলেন না। তিনি চুপচাপ ঘটনাটি দেখছিলেন। আর বলে রাখা ভালো যে ব্যালকনিটার একদম সামনে ছিল একটা জঙ্গল। এই জঙ্গলে লোকজনেরা নোংরা আবর্জনা সমস্ত কিছু ফেলত, তাই এখানে আজ জঙ্গল হয়ে গেছে। এমন সময় নন্দবাবু এমন এক ঘটনা দেখলেন যে ঘটনাটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন ওই যে ব্যালকনি যে রেলিং রয়েছে সেই রেলিং ধরে টপ করে লীলা চলে গেল সেই বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত পাইপে। সেই পাইপ বেয়ে লীলা বিড়ালটার পিছনে তাড়া করলো। বিড়ালটা কার্নিশ থেকে কার্নিশে ঝাঁপ মেরে মেরে রাস্তার দিকে চলে গেল। তখন লীলাকে দেখে ভয় পেয়ে গেলেন নন্দবাবু। একটা মেয়ে কী করে বিল্ডিংয়ের পাইপে নামতে পারে। নন্দবাবু এটা দেখার পরে কোনো কিছু না ভেবে নেমে চলে গেলেন তার লিফটের দিকে এবং লিফট করে তিনি সঙ্গে সঙ্গে নেমে গেলেন নিচে এবং তিনি নিচে এই কালো বিড়ালটা যেদিকে পালিয়ে গেছিল জঙ্গলে সেদিকে তিনি গেলেন এবং দেখলেন সেদিকে জঙ্গলের সামনে লীলা উবু হয়ে বসে আছে। উল্টো দিকে ফিরে নন্দবাবু পিছন দিক থেকে ডাক দিলেন, লীলা কি দেখছি? ওই রকমভাবে লীলা হতভম্ব হয়ে নন্দবাবুর দিকে তাকালেন এবং তাকে বললেন, বাবু কিছু না, একটা কালো বিড়াল আছে জানেন তো, রোজ আমাকে জ্বালায়, রোজ বাড়ির এঁটো মাছের কাঁটাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আমি ঠিক করেছি বিড়ালটাকে মারবই, আমি ঠিক করেছি মেরেই ফেলবো। এইবার নন্দবাবু বললেন, ঠিক আছে তুই ওপরে আয়, এরকম রাত বেরোতে বিড়ালের পিছু পিছু ছুটিস কেন? এক্ষুনি আমার সাথে আয়। শুনে লীলা বলল, ঠিক আছে চলুন বাবু। নন্দবাবু আর কিছু বললেন না, লীলাকে নিয়ে উঠে গেলেন লিফটে। লিফটে যখন দাঁড়িয়ে আছেন লীলা নন্দবাবুর দিকে শুধু তাকাচ্ছে, নন্দবাবু লীলার দিকে তাকাচ্ছে। এমন সময় লীলা নন্দবাবুর দিকে তাকিয়ে হালকা এসে বলল, বাবু ভয় পাচ্ছেন নাকি আপনি? নন্দবাবু বললেন যে না, কেন কেন ভয় পাবো আমি? লীলা তখন বলল, বাবু আমরা তো গ্রামের মেয়ে,
আমরা তো এরকম কত গাছের ডালে ওপর গাছে চড়েছি, কত গাছে আমরা হামাগুড়ি দিয়ে উঠে গেছি, নেমে গেছি। আসলে আমরা গ্রামের মেয়ে তো, তাই জন্য এরকম পাইপ বেয়ে আমি নেমে গেলাম। আপনি ভয় পাবেন না তো? আমি কোনো ক্ষতি করব না। এই কথাটা শুনে নন্দর শরীরে কাঁটা দিয়ে উঠল। মেয়েটা বলছে কি? আমি তো তাকে একবারও বলিনি যে সে পাইপ বেয়ে নেমেছে না কিভাবে সে উঠেছে। ও তো আমাকে দেখেইনি, তাহলে কিভাবে জানলো? আর ক্ষতি করবে না, এ আবার কেমন কথা? লীলা আবার নন্দবাবুকে বলল, বাবু ভয় পাবেন না, আমি তো গ্রামের মেয়ে, এইসব ভয় আমাদের। আমরা পারি, আপনারা শহরের মানুষে তো আপনারা জানেন না। নন্দবাবু আর কিছু বললেন না। নিজের ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে ঘরের মধ্যে বসে ভাবছে হচ্ছেটা কি। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে যে লীলা কিভাবে পাইপ বেয়ে বেয়ে উঠে বিড়ালের পিছন পিছন ছুটছে। এই ঘটনা দেখেনি কোনো দিন এবং অনেক কথা ভাবছেন নন্দবাবু। একটা সিগারেট ধরিয়ে নেয়। এমন সময় তিনি রান্নাঘর থেকে আওয়াজ পাচ্ছেন, হুটহাট, যেন রান্নাঘরে কিছু একটা ওলট পালট হচ্ছে। নন্দবাবু সিগারেটটা নিভিয়ে রান্নাঘরের দিকে যান। রান্নাঘরের দিকে গিয়ে তিনি যা দেখলেন সেটা দেখে তার মাথার ঠিক রইল না। তিনি দেখলেন রান্নাঘরের যে নোংরার বালতি রয়েছে তার মধ্যে সমস্ত মাছের এঁটোকাটাগুলো ফেলা হয়। সেই নোংরা বালতির মধ্যে লীলা মুখ ঢুকিয়ে কী যেন খাচ্ছে। নন্দবাবু পিছনে এসে দাঁড়াতে লীলা সেই নোংরার বালতি থেকে মাথাটা বের করে নন্দবাবুর দিকে তাকালেন। লীলার মুখটা তখন জঘন্য দেখতে লাগছিল। লীলার মুখ থেকে মাছের কাঁটা বেরিয়ে রয়েছে এবং নন্দবাবুর দিকে তাকিয়ে লীলা বলল, আপনি ঘুমাননি বাবু? নন্দবাবু কী বলবেন কিছু বুঝতে পারছেন না। অনেকক্ষণ লীলার দিকে তাকিয়ে নন্দবাবু লীলাকে বললেন, তুই এগুলো কি খাচ্ছিস? এগুলো খাচ্ছিস কেন? ঘরে খাবার খা, তুই নোংরা খাচ্ছিস কেন? ঘরে নোংরার মধ্যে মুখ ঢুকিয়ে কী খাচ্ছিস তুই? তুই কি মানুষ নাকি তুই পিশাচ? লীলা নন্দবাবুর দিকে তাকিয়ে রইল এবং বললেন, আমি তো এগুলো খেতে ভালোবাসি, আমি তো এগুলি খাই। আপনি জানেন না? আমি তো প্রত্যেকদিনই এগুলো খাই। এই যে মাছের কাঁটা, মাংসের হাড়, এগুলো ওই আমাকে ভালো লাগে। আপনি জানেন না? আমরা তো গ্রামের মেয়ে, আমরা জানি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন নন্দবাবু বুঝলেন যে এ কোনো সাধারণ মানুষ নয়। তিনি লীলাকে বললেন, ওঠ, এখনই ওঠ, কাল সকালে তুই ঘর থেকে বের হয়ে যাবি। আমি তোকে আর কাজে রাখতে পারবো না, আমার তোকে আর দরকার নেই। লীলা তখন নন্দবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। কিন্তু নন্দবাবু রাজি হলেন না। লীলা আবার বলল, বাবু, আমি আপনার এবং আপনার বাড়ির লোকের কোনো ক্ষতি করব না। কিন্তু নন্দবাবু তাকে হাত জোর করে বললেন, তুই দয়া করে এখান থেকে চলে যা। তারপর লীলা বলল, বেশ ঠিক আছে। তারপর নন্দবাবু তার ঘরে ভেতর ঢুকে দরজা দিয়ে দিলেন। নন্দবাবু সারা রাত ঘুমোননি, কিন্তু ভোরবেলার দিকে ঘুম ধরে গিয়েছিল। সকালে তার মায়ের ডাক শুনে তার মা বলছে, নন্দ, নন্দ। নন্দ ছুটে গেল মায়ের কাছে। তার মা বলল, বাইরে শুনছি নাকি লীলা সুইসাইড করেছে। নন্দবাবু বাইরে বেরিয়ে দেখেছে লীলা ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। এরপর নন্দবাবু পুলিশ কাছারির কাজ মিটিয়ে লীলার বাড়িতে একটা চিঠি পাঠালেন। সেই চিঠিতে লেখা ছিল, আপনার মেয়ে সুইসাইড করেছে আমার বাড়িতে। খুব দুঃখিত, আমি জানি না কেন সুইসাইড করেছে। আপনার মেয়েকে আমি দাহ করেছি। আপনার মেয়ের এই মাসের মাইনে আপনাকে পাঠিয়ে দিলাম, আমাকে ক্ষমা করবেন। সেই চিঠির উত্তরে আরেকটা চিঠি এলো। চিঠিটা পাঠিয়েছেন লীলার মা। সেই চিঠিতে লেখা ছিল, নন্দবাবু, এই টাকার আমাদের কোনো দরকার নেই। আমি জানি না আপনি কেন লিখলেন লীলা আপনাদের বাড়িতে সুইসাইড করেছে। লীলা তো আপনাদের বাড়ি অবধি পৌঁছয়নি। সেদিন রাত্রেবেলা লীলা যখন আপনার বাড়ি থেকে ঘরে ফিরেছিল এবং ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যখন রওনা হবে, সেদিন সকালবেলাতেই লীলা এখানে ট্রেনে কাটা পড়ে মারা যায়। আমি জানি না আপনি কার কথা বলেছেন। লীলা কিন্তু আপনাদের বাড়ি যায়নি। আমি জানি না আপনি কার দাহ করেছেন এবং আমি এই টাকা ফেরত পাঠালাম। এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। বরং সবথেকে আশ্চর্যের বিষয় হলো, সেটা যদি লীলা নাই হয় তাহলে সেটা কে ছিল? তাহলে সে কি ছিল পিশাচ?
এই ছিল আমাদের আজকের গল্প, সেই বাচ্চা মেয়েটির ভৌতিক সত্য ঘটনা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।